ঘুমাচ্ছিলে? আমি বললাম, না, এখনো ঘুমাইনি। আমাদের ট্যুরের বিষয় বলছিলাম, মনে আছে? আমি ফোনটা অন্য কানে নিয়ে বললাম, হ্যাঁ আছে। এই শুক্রবারে যাব। রিসোর্ট বুক করা রিসোর্ট বুক করে নিয়েছি। সব ফ্রেন্ডরাও ফ্রি। ভালো মতন ব্যাগ গুছাও। আর আমি তোমার জন্য ড্রেস কিনবো। মানে একসাথে কাল শপিংয়ে যাব, ওকে? কিন্তু কোনো কিন্তু না, কাল যাচ্ছি ব্যাস। কাল ছুটি আমাদের অফিসে, তাই শপিংয়ে যাব ফিক্সড। পরদিন সকালে সুমন এসে বাসায় কলিং বেল চাপ দিল। আমি সোফাতেই বসে স্নোবেলকে চুপ করতে বললাম। কিভাবে চুপচাপ বসে থাকতে হয় সেটা শেখাচ্ছিলাম। শাওন গিয়ে দরজা খুলে দিল। সুমনাকে দেখে শাওন বলে উঠল, তুই এখানে কেন? কেন, আসতে পারি না নাকি? বলেই সুমনা ঢুকে পড়ল। আমি সুমনাকে দেখে হাসি মুখে তাকালাম আর বললাম, কেমন আছো? সুমনা আমার পাশে বসে স্নোবেলকে আদর করতে করতে বলল, আমি ভালো। এখন বলো, রেডি? শাওন বুকের কাছে হাত গুজে তাকিয়ে আছে। আমি শাওনের দিকে তাকিয়ে আবার সুমনার দিকে তাকালাম। শাওন সুমনাকে বলল, কিসের জন্য রেডি? শপিংয়ের জন্য রে। আমরা আজ শপিংয়ে যাচ্ছি। শাওন কিছু বলতে যাবে এর আগেই সুমনা আবার বলল, তোর আপত্তি থাকলেও যাচ্ছি আর না থাকলেও যাচ্ছি। বেশি সমস্যা হলে তুই চল। আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। সুমনা একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি, চলো মিলা, আজ তোমাকে বসুন্ধরা ঘুরে দেখাবো। শাওন নিজের রুমে চলে গেল। আমি সুমনার সাথে রওনা দিলাম। গিয়ে সেই বড় বসুন্ধরা শপিং মলে ঢুকলাম। বাবা গো বাবা, এত বড় শপিং মল! আমি হা হয়ে গেলাম। অনেক সুন্দর। সুমনা অনেক ওয়েস্টার্ন ড্রেস দেখাতে লাগলো, কিন্তু আমি তার কোনোটাই নিতে রাজি না। আমি সুমনাকে থ্রি পিসের কথা বললাম, সুমনা তাতে রাজি না। আমি অনেক কষ্টে সুমনাকে বুঝিয়ে থ্রি পিস কিনলাম, কিন্তু সেগুলোর দাম শুনে আমার মরে যাওয়ার মতো অবস্থা। সুমনার একটা কার্ড ব্যবহার করেই সব কিনে নিল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। বাসায় আসার সাথে সাথে টেবিলে আমরা দুপুরের খাবার প্রস্তুত পেলাম। স্নোবেল আমাদের দেখে খুশিতে দৌড়ে এল। আমরা সোফার উপর সব ব্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম। সুমনা খাবার টেবিলে বসে গল্প আরম্ভ করলো যে সাজে গিয়ে কি কি করবে। আমি অনেক আগ্রহের সাথে শুনছি। শাওন চুপচাপ খাচ্ছে। আজ মেনুতে কুমড়ো পেলাম না এখনো। মনে হয় রাতে কুমড়ো হবে। সুমনা খাওয়া শেষে বলল, এখন আমরা মুভি দেখব। শোনার সাথে সাথে শাওন বলে উঠল, নিজের বাড়ি গিয়ে দেখ। কেন, তোর কি সমস্যা? ওসব মুভি এখানে চলবে না। কোন সব মুভি? শাওন সুমনার দিকে রাগি চোখে তাকালো। বেবি স্টেট আউট দেখবো। এতে কি সমস্যা আছে তোর? বলে সুমনা হাসতে লাগলো। আমি শাওনের মুখের দিকে তাকিয়ে রইলাম। বুঝি না উনার আমার মুভি দেখাতে এত নাক গলানো লাগে কেন। খাওয়া শেষ করে সুমনাকে চলে যেতে হলো। ওর নাকি কাজ আছে। আমি সবগুলো শপিং ব্যাগ খুলে ড্রেসগুলো বের করে করে সোফাতে সাজাতে লাগলাম। তারপর একসাথে করে নিয়ে শাওনের রুমে উকি দিলাম। উনি বাথরুমে। যাক ভালো। আমি তাড়াতাড়ি নিজের লাগেজ খুলে সবগুলো জামা কাপড় রাখলাম। স্নোবেলও আমার পেছন পেছন চলে এসেছে। আমি লাগেজ আবার ড্রেসিং টেবিলের সাইডে সরিয়ে রাখলাম। কিন্তু বের হতে যাব এমন সময় শাওনের টি টেবিলে রাখা ফাইলটার দিকে চোখ পড়ল। আমি অবাক হয়ে সেটা হাতে নিই। সেই হেয়ার স্টাইলের লোগো ডিজাইনের ফাইল। নিউ কয়েকটা লোগো এঁকেছে শাওন। দিকটাতে একটা মেয়ে মাথার চুল পিছনে সব ঝুলিয়ে দিয়ে বসে আছে এমন একটা ডিজাইন। আমি শিওর এটা আমি, আমার মতো চুল। তার চেয়ে বড় কথা, আমি এইভাবে চুল শুকাই ফ্যান ছেড়ে ভ্রু কুচকে তাকিয়ে রইলাম। হঠাৎ পিছন থেকে শাওন বলল, আমার জিনিস তোমাকে ধরতে মানা করেছি। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আমার মতো করে আঁকার ডিজাইন দেখিয়ে বললাম, এটা আপনি আমাকে এঁকেছেন তাই না? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোমাকে আঁকতে যাব কেন? বলে ফাইলের দিকে হাত বাড়ালো। আমি সাথে সাথে ফাইল নিয়ে সরে এলাম। মিথ্যুক! শাওন কড়া চোখে তাকিয়ে বলল। এদিকে দাও ফাইল। স্নোবেল আমাদের দুজনের মাঝ বরাবর বসে একবার আমার দিকে আর একবার শাওনের দিকে তাকাচ্ছে। আমি বললাম, আমাকে কেন এঁকেছেন? শাট আপ। আমি বললাম, কিসের সেট আপ? আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টান দিতেই আমি মাঝখানে বসে থাকা স্নোবেলের সাথে পায়ে বেঁধে ব্যালেন্স হারিয়ে ফেললাম। কারণ স্নোবেলের গায়ে যেন পা না লাগে সেইভাবে পা ফেলতে গিয়ে শাওনের বুকে এসে পড়লাম। আমি নিজেই চমকে গেলাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালাম। শাওন এক টানে হাত থেকে ফাইলটা নিয়ে গেল। আমি হা হয়ে গেলাম। শাওন গম্ভীর গলায় বলল, গেট আউট। তারপর ফাইল নিয়ে বেলকুনিতে চলে গেল। আমি মুখ ভেঙচি দিয়ে বের হয়ে গেলাম। সন্ধ্যার দিকে টিভি দেখতে বসলাম। কার্টুন চ্যানেলে এখন যেটা হচ্ছে সেটা আমি দেখি না। চ্যানেল চেঞ্জ করতে গিয়ে ক্রিকেট খেলার চ্যানেল চলে এলো। কতদিন পর ক্রিকেট। গ্রামের মাঠে বসে খেলা দেখার মজা আলাদা ছিল। সেটা এখন টিভিতে দেখেই কাটাই। কি আর করার। ইন্ডিয়ার নিজেদের মধ্যে খেলা হচ্ছে, কিন্তু এরা ভালোই খেলছে। আমি মনোযোগের সাথে দেখছি। স্নোবেল আমার কোলে মাথা রেখে চুপচাপ বসে আছে।
ছক্কা মারার সাথে সাথে আমি খুশিতে লাফিয়ে জোরে বলে উঠলাম, ছক্কা! স্নোবেল বেচারা উল্টো পড়ে গেল সোফায়। আমার সেদিকে খেয়াল নেই, পেছন থেকে শাওন বলে উঠল। হে, শাট আপ! চিল্লাচ্ছ কেন? আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। উনি কিচেনে ছিলেন কখন থেকে? যাই হোক, আমি ওনাকে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ দিলাম। স্নোবেল আবার আমার কোলে এসে মাথা দিল। কিছুক্ষণ পর চার মারার সাথে সাথে আমি আবার লাফিয়ে উঠলাম। স্নোবেল এবার সোফা থেকে নিচে পড়লো। আমি এবার খেয়াল করে জলদি জলদি স্নোবেলকে সোফায় তুললাম। তুমি কি বাচ্চা? সাধারণ ক্রিকেট দেখে লাফিয়ে বেড়াচ্ছ? আমি শাওনের দিকে ফিরে পড়লাম। আপনার এত সমস্যা হচ্ছে কেন? আমার পা, আমি লাফাচ্ছি, আপনি দয়া করে আপনার কুমড়ো ভাজেন আর খান। বলি মুখ ঘুরিয়ে নিলাম। ওনার চোখ গরম দেখার টাইম নেই। হ্যাঁ, উনি ওনার রান্না শান্তিতে করলেই তো পারে। স্নোবেল এবার আমার কোলে মাথা দিল না, সোফাতে বসে লেজ নাড়াতে লাগলো। পরবর্তী খেলা আর বেশি জমলো না, কারণ পেছনে একজন আছে। লাফালাফি না করে দেখতে লাগলাম। রাতের খাবারে আবার কুমড়ো, সাথে আছে ডাল আর গাজর ভাজি। আমি আর স্নোবেল মুখ চাওয়াচাই করতে লাগলাম। শাওন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? আমি মনে মনে বললাম, আপনি আর আপনার কুমড়ো হলো আমার আর আমার স্নোবেলের সমস্যা। যাক, কি আর করার। একটা স্নাল হাসি দিয়ে বললাম, কিছুই না। স্নোবেল না খেয়েই রইল, কারণ আজ মাছ নেই আর ডাল দিয়েও সে খাবে না। কি আর করার। সকালে ঘুম থেকে উঠে বসে টি টেবিলের ওপর তাকিয়ে স্নোবেলকে পেলাম না। উঠে দাঁড়িয়ে এদিকে ওদিকে খুঁজতে দেখলাম যে সে রাতের মাখা ডাল ভাতেই খাচ্ছে। যাক ভালো, খিদে লাগলে সবই খাওয়া যায়। সকালে শাওন অফিসে চলে যাবার পর সুমনা ফোন করলো, এটাই জানানোর জন্য যে কাল আমরা সাজেক যাচ্ছি আর সুমনা আমাদের দুজনকে এখান থেকে পিক করে নেবে। খুশি লাগার জায়গায় লাগছে অন্যরকম। তাও ব্যাগ প্যাক করে ফেললাম। এখন স্নোবেলকে আমি কি করব? শাওন তোকে নিতে দিবে বলে মনে হয় না। আমরা ওখানে যাওয়া আসা বাদে একদিন থাকবো। স্নোবেল বসে বসে লেজ নাড়ছে, আমি স্নান চোখে ওর দিকে তাকিয়ে আছি। পরের দিন খুব ভোরে শাওন আমাকে টেনে ঘুম থেকে উঠিয়ে দিল। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, এখন আবার কি হলো? শাওন একটা বিরক্তের নিঃশ্বাস ফেলে বলল, সুমনা চলে এসেছে। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, তো আমি কি করব? সামনে সোফা দুটোতে বসতে দেন, আমি ঘুমাই। শাওন ওর এক হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে ওর দিকে তুলে বলল, সাজেক যাচ্ছি আমরা আজ। উফ বলে আমি শাওনের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আমার গালটাও এখন ব্যথা করে দিল। তারপর দুই হাত গালে দিয়ে ভ্রু কুচকে তাকালাম। শাওন গম্ভীর গলায় বলল, জলদি করো। সাথে সাথে কলিং বেল বাজলো। শাওন গিয়ে খুলে দিল। সুমনা এসেছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। তুমি সোফায় বসে আছো কেন? রেডি হবে না? আমি জলদি করে উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ এক্ষুনি হব। বলেই লাগেজ থেকে একটা হলুদ থ্রি পিস নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। সবাই রেডি হয়ে সুমনার গাড়িতে উঠলাম। এখান থেকে এগিয়ে গিয়ে সামনে এক জায়গায় যাবে, সেখানে সব ফ্রেন্ডরা থাকবে। সবার জন্য একটা এসি বাস পুরো ভাড়া করা হয়েছে, সেই বাসেই প্রথমে যাবে। তারপর জিপ গাড়ি নিয়ে সাজেক যাবে। সুমনার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তার পাশে সুমনা, পেছনে আমি আর শাওন, আর আমার কোলে স্নোবেল। সুমনা স্নোবেলকে ড্রাইভারের সাথে ওর নিজের বাড়িতে পাঠিয়ে দেবে। যদিও আমি নিয়ে যেতে চাই, তাও গরিলাটার জন্য হবে না। সুমনা গাড়ি থেকে নেমে আমরা বাস দেখতে পেলাম। 10-12 জনের জন্য এই পুরো গাড়ি। নামার সাথে সাথেই অনেকজনকে গাড়ির সামনে দেখতে পেলাম। এরাই হয়তো আমাদের সাথে যাবে, অর্থাৎ এরাই শাওনের ফ্রেন্ড। সবাই মনে হয় অনেকদিন পর এক জায়গায় হয়েছে, কারণ তাদের কোলাকুলি শেষ নেই। শাওন কারোর সাথেই কোলাকুলি করলো না, এমনি কথা বলছে। তাও দেখো মুখে হাসি নেই, তাও দেখো মুখে কোনো হাসি নেই। আমি দেখে মাথা নেড়ে মনে মনে বলল, গরিলার ভবিষ্যৎ তিতা। হঠাৎ ওর ফ্রেন্ডরা এখন আমার দিকে তাকালো। বুঝলাম আমি তাদের মধ্যে মঙ্গল থেকে আসা অতিথি। না জানি কি হবে। সুমনা এক ঝলক হাসি দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, গাইস, এটা মিলা, সায়নের লাইফ পার্টনার। শাওন সুমনার দিকে ভ্রু কুচকে তাকালো। সব ফ্রেন্ডগুলো মুখ হা করে তাকিয়ে বলল, মেয়ে বলতে খালি সুমনা, আমি আর এই দিয়া। পেছনে আর একটা ছেলেও আছে, সে নিজের নাম না বলে হা করে তাকিয়ে আছে। ছেলেটার চোখ দুইবার পলক ফেলে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ভাই জোস কিউট। ছেলেটা এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরার জন্য দুই হাত বাড়াতেই শাওন পেছন থেকে ওর শার্টের কলার টেনে ধরে সরিয়ে দিল। তারপর ভ্রু কুচকে তাকিয়ে রইল। পেছন থেকে দিয়া ছেলেটার মাথায় একটা মারলো। ছেলেটা কোনো দিকে পাত্তা না দিয়েই খুশি মনে বলল, আমি মোহিত, আমাদের দুজনের নামই দিয়ে ফ্রেন্ড।
বলেই আমার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আমি একটু হচকচিয়ে গেলাম। ছেলেটা হাসি মুখে হাতটা আরেকটু বাড়িয়ে দিল। আমি ইতস্ত বোধ করে হাত মেলালাম। ছেলেটা হাত ধরে মিষ্টি হাসি সহ তাকিয়ে আছে। আমি মনে মনে বললাম, এ কি পাগল নাকি? শাওন ব্রুকলসকে তাকিয়ে বলল, তোদের পরিচয় পর্ব শেষ হলে আমরাও রওনা দিই। ও শিওর। বলে ছেলেটা হাত ছেড়ে দিল। তবে ছেলেটাকে দেখে ছ্যাঁচড়া মনে হয় না, ভালোই, কিন্তু গায়ে পড়া। চেহারা বিদেশি আর বাঙালি মিক্সড। সুমনা আমার কানে কানে বলল, ও একটু এমনই, আক্কেল কম, বিদেশে বড় হয়েছে তো তাই এমন। ওর বাবা বাঙালি আর ওর মা বিদেশি। তুমি কিচ্ছু মনে করো না। আমি অবাক হয়ে বললাম, ও। মনে মনে বললাম, এজন্যই কথাবার্তা একটু কেমন যেন। বিদেশিরা বাংলা শিখে বললে যেমন লাগে শুনতে তেমন। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। সুমন আমার পাশে বসলো। আবার সেই আছে। আমি আর সুমনা দ্বিতীয় সারিতে বসলাম। আমি জানালার পাশে বসলাম, যদিও জানালা বন্ধ। আমার সোজার সামনে শাওন। কিন্তু ঝামেলার বিষয় হলো শাওনের পাশেই মোহিত বসেছে আর ঘাড় গড়িয়ে সিটের উপর দু হাত রেখে তার উপর ওর মাথা রেখে আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমি বিব্রত বোধ করে হাসলাম। শাওন ওর ফোনে কি যেন করছে। মোহিত আমার দিকে তাকিয়ে আছে দেখে সুমনা স্নান হাসি দিয়ে বলল, ভাই আমি সরে যাব, এখানে এসে বুঝবি। শিওর। শাওন মোহিতের দিকে তাকালো। শাওনের মনোযোগ পুরো ফোনের দিকে ছিল, তাই সুমনাকে প্রশ্ন কি হয়েছে? কি আর হবে। করলো। সুমনা আমার দিকে তাকালো। আমি মোহিতের দিকেই তাকিয়ে আছি। আমার সাথে বসে কি করবে, পাগল নাকি? আমি চোখ সরিয়ে সুমনার দিকে তাকালাম। সুমনার মুখে মুচকি হাসি। ব্যাপার কি? সুমনা হাসি মুখে উঠে দাঁড়ালো। তারপর মোহিতকে ইশারা করে বসতে বলল। মোহিত উঠে এসে প্রচুর খুশির সাথে আমার পাশে বসে পড়লো। আমি নড়ে চড়ে বসলাম। শাওন ব্রুকুচকে সুমনার দিকে তাকালো। সুমনা শাওনের পাশে বসতে বসতে বলল, ওরা দুজন গল্প করুক আর আমি আর তুই ফোন টিপি চল। শাওন ঘাড় ঘুরিয়ে মোহিতের দিকে তাকালো, কিন্তু মোহিত অনেক খুশির সাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর চোখে জানালার দিকে তাকিয়ে আছি। এ কেমন জ্বালা রে বাবা! আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এমন অদ্ভুত মানুষও হয় দুনিয়ায়। সুমনা শাওনকে বলল, তুই এদিকে ফোনের দিকে তাকা, তোর তো কোনো সমস্যা থাকার কথা না। শাওন বিরক্তির সাথে সুমনার দিকে তাকিয়ে তারপর বাহিরে তাকিয়ে রইল। মোহিত অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল, আই রিয়েলি লাইক ইউ। শোনার সাথে সাথে আমি চমকে তাকালাম। শাওনও ঘাড় ঘুরিয়ে ভ্রুকুচকে তাকালো মোহিতের দিকে। এদিকে সুমনা মুখে হাত দিয়ে হাসছে। মোহিত একটু থেমে বলল, অ্যাজ এ সিস্টার ইন ল। আমি অবাক হয়ে শুধু মাথা নাড়ালাম যে আচ্ছা। কিন্তু তোমাকে দেখতে একটা হিরোইনের মতো, আমার প্রিয় হিরোইন, ইউ নো। তুই মুখ বন্ধ রাখ। মোহিত শাওনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ইউ আর বিজি উইথ ফোন অলওয়েজ, সো আই বেটার টক উইথ সামন হু উইল লিসেনিং টু মি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, রাইট সিস্টার ইন ল। আমি চোখ পিটপিট করে তাকিয়ে আছি। এই ছেলের প্রকৃতি বুঝতে পারছি না। পাশের সিটে বসা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, ও এমনই, সমস্যা হলো পুরো পথ তোমার মাথা খেয়ে ফেলবে, এজন্য ওকে সাধারণত শাওনের পাশেই বসাই। আমি বললাম, ও। গাড়ি একটু আগে ছেড়ে দিয়েছে। জানালাটা খুলতে ইচ্ছা করছে, কিন্তু করার কিছু নেই। এদিকে মোহিত সত্যি অনেক কথা বলতে পারে। এত সময় ওর বাপ দাদা 14 গোষ্ঠীর কাহিনী বলে শেষ করেছে। সামনে বসে শাওন আর সুমনাও শুনে বোর হয়ে গেছে, কিন্তু আমার বোর লাগছে না, কারণ বকুলও এমন পকপক করতো। মোহিত হঠাৎ করে বলল, তুমি বলো। আমি হচকচিয়ে বললাম, আমি কি বলবো? তোমার বিষয়ে বলবে, এত সময় তো আমি বললাম। আমি হালকা হাত নাড়িয়ে বললাম, না না, আপনি বলুন, আমি শুনছি। মোহিত হাত দিয়ে আমাকে আর শাওনকে দেখিয়ে বলল, তাহলে তোমার ভালোবাসার গল্প বলো, তোমার প্রথম দেখা। ইউ নো হাউ ইউ টু মিট, হাউ ডিড ইউ টু ফিল ইন লাভ। শাওন কড়া চোখে মোহিতের দিকে তাকিয়ে বলল। ইউ আর ইরিটেটিং মি নাও। মোহিত ভ্রুকুচকে হালকা হেসে বলল। হয়। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে আমি আমারটা বলি, মাই ফার্স্ট লাভ। সুমনা আর শাওন ঘাড় ঘুরিয়ে মোহিতের দিকে তাকালো। ওরা এই গল্প মনে হয় কয়েকশো বার শুনেছে। মোহিত খুশির সাথে বলতে লাগলো, When I was in grade, a new girl got transfer in our school. She was really beautiful. You know, my first was near her seat, but we never talked to each other. এতটুকু শুনে আমি বলে উঠলাম, আপনি এত কথা বলেন, তাও ওই মেয়েটার সাথে কোনো কথাই বলেননি? আশেপাশে সবাই হেসে উঠল। আমি মনে মনে বললাম, ওনাকে কি প্রশ্ন করব, আমরা একা কেন? শাওন উঠে দাঁড়ালো আর বলল, নামো।
বলেই শাওন গাড়ি থেকে নেমে গেল। আমি ভ্রু কুঁচকে আশেপাশের সিটগুলোর দিকে আরও একবার তাকিয়ে দেখলাম, সত্যি কেউ নেই। তারপর বাস থেকে নামলাম। ওহো, সবাই নেমে দাঁড়িয়ে আছে, গন্তব্যে পৌঁছে গেছি মনে হয়। সুমনা হাসি মুখে আমার দিকে এগিয়ে এসে বলল। ভেঙেছে তাহলে ঘুম? আমি একটা হাসি দিলাম শুধু। এখন যে প্রশ্ন মনের মধ্যে বাকি সেটা হলো, আমি তো মোহিতের পাশে ছিলাম, শাওন কিভাবে চলে এলো? সুমন আমাকে হালকা নাড়িয়ে বলল। কি হলো, কি চিন্তা করছো? আমি নাসূচক মাথা নাড়ালাম। আমি যদিও পড়েছিলাম এ বিষয়ে, সাজেকে যাবার জন্য গাড়িগুলো 10:30 বা 11তে ছেড়ে যায়, আর দুপুর 3টায়, এর বাদে হবে না। আমরা নিজেদের লাঞ্চ করতে বসলাম একটা সাধারণ হোটেলে, যদিও এটাকে লাঞ্চ টাইম বলা চলে না, সকালের ব্রেকফাস্ট বলা যায়, যেটা লেট করে করছি। এক টেবিলে আমি, সুমনা আর দিয়া এক পাশে, অন্য পাশে সুমনার সোজা শাওন আর আমার সোজা মোহিত, তার পাশে রবিন। মোহিত মুখ খুলে কিছু বলতে যাবার আগেই রবিন বলে উঠল। খাবারের সময় বেশি কথা বলিস না অন্ত। ও অলরাইট। সবার জন্য খিচুড়ি অর্ডার করা হলো। অনেকদিন পর খিচুড়ি দেখে আমার এত খুশি লাগছে বলার মতো না। মোহিত আমার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলল। ইওর ফেভারিট রাইট? আমি মাথা ঝাঁকিয়ে হাসির সাথে বললাম, খুবই। মোহিত একটু নড়েচড়ে বসে আমার দিকে এগিয়ে এসে বলল। আমিও বেঙ্গলি ফুড অনেক পছন্দ করি। আমার বাবা বেঙ্গলি, হি ক্যান কুক এভরিথিং, জাস্ট অ্যামেজিং। সবাই খেতে ব্যস্ত, কেউ মোহিতের কথায় কান দিচ্ছে না, শুধু আমিই শুনছি আর খাচ্ছি। ভালো বিষয় হলো খিচুড়িতে কুমড়ো নেই। খাওয়া দাওয়া শেষে আমরা জিপ গাড়িতে উঠলাম। বাসের চেয়ে চড়া একটু ছোট হলেও সিটগুলো বাসের মতো 2টা করে, উচ্চতার দিক থেকেও ছোট। যাক, এটা জানালায় কোনো কাজ নেই, অর্থাৎ ফুরফুরে বাতাসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে পারবো। মোহিত ফট করে এসে আমার পাশে বসে পড়ল। আমি এখন ওর সাথে ভালোই মানিয়ে নিয়েছি। এতটুকু সময়ে যা বুঝতে পেরেছি তা হলো ছেলেটা খুব ভালো মনের মানুষ, বকুলের মতো। সুমন আর শাওন আমাদের সোজা পিছনে বসেছে এবার। মোহিত এত সময় অনেক গল্প করেছে, তাই এখন ফোন বের করে আমাকে একটা গেম দেখাতে লাগলো। সত্যি গেমটা অনেক মজার, গাড়ি চালানোর গেম। আমি অনেকক্ষণ ধরে খেলাটা দেখছি আর মোহিতের বিবরণ শুনছি যে কিভাবে খেলা যায়। অনেক দূর খেলে তারপর গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। মোহিত বলে উঠল। ও শিট। কিন্তু আমি খুশিতে হাতের তালি দিয়ে বললাম, আপনি অনেক ভালো খেলেন সত্যি। শাওন পেছন থেকে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল। 2 গাধা এক জায়গায় হলে যা হয় আর কি। আমরা দুজনেই শুনে নিলাম। আমি রেগে ঘাড় ঘুরিয়ে তাকালাম। মোহিত হাসি মুখে শাওনের দিকে তাকিয়ে বলল। ব্রো ওয়ানা প্লে? আমি কোনো ফালতু গেম খেলি না। আমি সামনের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বললাম, ফালতু গেম খেলি না। গেম খেলতে পারে না তো এজন্য। শাট আপ, ইউ টক টু মাচ। আমি ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বললাম, আপনি শাট আপ, আমরা তো চুপচাপই ছিলাম। শাওন আরো রেগে গেল। আমি রেগে সামনে ঘুরে তাকালাম। মোহিত বুঝতে পেরে বলল। ওকে ওকে রিল্যাক্স। তোমরা এত ঝগড়া করলে রোমান্স কখন করবে? শাওন কড়া চোখে মোহিতের দিকে তাকালো। আমি হাই তুলতে তুলতে বললাম, কিসের রোমান্স? মোহিত একবার শাওনের দিকে তাকিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। তারপর আমাকে বলল, ইউ নো রোমান্স বেঙ্গলিতে কি বলে? চুপচাপ তুই তোর গেম খেল। আমি ইশারায় মোহিতকে আবার শুরু করতে বললাম। মোহিতকে অনেক সময় খেলতে দেখে এখন আমারও খেলতে ইচ্ছে করছে, তাই বলে বসলাম যে আমিও খেলবো। মোহিত খুশি মনে বলল, ইয়া হিয়ার ইউ গো, ট্রাই ইট। আমি শুরু করলাম, কিন্তু সাথে সাথে হেরে গেলাম। মন খারাপ হয়ে গেল। মোহিত অল্প হেসে বলল। ইটস অলরাইট, হবে হবে। আমি দ্বিতীয়বারও হেরে গেলাম। এবার ঠোঁট উল্টে ফোন মোহিতের হাতে ধরিয়ে দিয়ে বললাম, আরও শেখা বাকি আমার। অনেকটা পথ গিয়ে সত্যি আর্মিদের ওখানে থামাতে হলো। যদিও ড্রাইভার একাই সব সামলে নিল। তারপর অনেকগুলো গাড়ি একসাথে সারিবদ্ধভাবে রওনা হলো সাজেকের উদ্দেশ্যে। এবার শুরু হলো আসল পথ। রাস্তার 2 পাশে সবুজ গাছ বেয়ে বেয়ে নিচে চলে গেছে। আমরা ধীরে ধীরে অনেক উপরে উঠছি, সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে। এখন আর আমরা গেম খেলছি না, এখন বাহিরে তাকিয়ে আছি মুগ্ধ হয়ে। আকাশ পুরো নীল, মাঝে কয়েকটা তুলোর মতো মেঘকেও হয়তো ঝুলিয়ে রেখেছে। মোহিত এখন ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। আমি জানালার উপর হাত দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম। এদিকে আমার ওড়নার এক প্রান্ত বাহিরে উড়ছে, যতদূর চোখ যায় সব সবুজ আর সবুজ। আমরা আস্তে আস্তে অনেক উঁচুতে উঠছি। হঠাৎ মনে হচ্ছে কুয়াশা এসে আমাদের ঢেকে দিচ্ছে, আবার মনে হচ্ছে চারিদিকে রৌদ্র উজ্জ্বল। দেখতে দেখতে কখন যে সাজেক এসে পৌঁছে গেলাম নিজেও জানলাম না।
আস্তে আস্তে আমাদের 6:30 বেজে গেল। সবাই সাহায্যের একটা রেসোর্টে উঠলাম। রেসোর্টটা অনেক সুন্দর, বাঁশ দিয়ে তৈরি, চারিপাশে বেলকনি আছে। এখন আমার চিন্তার বিষয় হলো আমাকে শাওনের সাথে এক রুমে থাকতে হবে। শাওনের সাথে এক রুমে থাকা মানে মূর্তির মতো বসে থাকা। সুমনাকে শাওন বলল ওর সাথে আমাকে এক রুমে নিতে, কিন্তু সুমনা সরাসরি বলে দিল, আমি আর দিয়া থাকবো এক রুমে, তুই আর মিলা থাকবি এক রুমে। আর দুটো রুমে আছে যেখানে 4টা করে বেড, সেইখানে বাকি 8জন থাকবে। এর চেয়ে বেশি রুম আমি বুক করিনি। বলেই মুচকি হাসতে লাগলো সুমনা। শাওন বুঝলো যে সুমনা ইচ্ছে করে এটা করেছে। শাওন বলল, তোকে দিয়ে রিসোর্ট বুক করানো আমার বোকামি ছিল। সব ফ্রেন্ডরা হা করে কাহিনী দেখছে। মোহিত এগিয়ে এসে বলল, এনি প্রবলেম? নো প্রবলেম, যদি থাকে সেটাও আজ রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। বলেই রবিন হেসে দিল। আমি কিছু বুঝতে না পেরে সবার মুখের দিকে তাকিয়ে আছি। শাওন ভ্রু কুঁচকে রবিনের দিকে তাকিয়ে আছে। সুমনা বলল, বহুত হয়েছে, এখন সবাই ফ্রেশ হয়ে খাই চল। ম্যানেজার খাবার দিয়ে যাবে। এই খোলা উঠানে বসে আমরা চিকেন কাবাব খাবো। এদিকে আসো, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। সুমন আমাকে নিয়ে গিয়ে রুমে ঢুকিয়ে দিল। রুমটা অনেক সুন্দর। দরজার কাছে লাল পর্দা ঝুলছে, আবার ঘরের চারি কোনায় বড় বড় লাল পর্দা ঝুলছে। উপরের দিকে কয়েকটা বল টাঙানো, যা রঙিন সুতোয় জড়ানো। হলুদ রঙের আলো জ্বলছে রুমটায়। বিছানার একপাশে একটা আলনা আর ড্রয়ার আছে। সুমনা বলল, থাকো তাহলে, আমি ফ্রেশ হব, তারপর সবাই একসাথে বসে শুরু করব আসল আড্ডা। তুমি জলদি শাওয়ার করে চলে এসো। আমি শুধু সুমনার দিকে তাকালাম। সুমনা চলে গেল। এই রুমে একটাই খাট, তাও কত ছোট। তার উপর আবার কোনো সোফাও নেই। তবে পেছনের দিকের বেলকনিতে একটা দোলনা আছে। দোলনায় কিভাবে ঘুমাবো? আমি ভাবতে ভাবতে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সূর্য অস্ত যাচ্ছে আমার চোখের সামনে। একটু হাঁটলেই মেঘ সমেত সূর্য হাতে পাবো এমন। বেলকনিতে কঠোর বেড়া দেওয়া, তার সামনে অনেক নিচ অব্দি তাকালে শুধু সবুজ গাছ আর গাছ। শাওন এসে রুমে ঢুকলো। আমি পেছন ফিরে তাকালাম। শাওন ব্যাগ নিয়ে এসেছে, যাক ভালো। আমার জামা কাপড় সব ওটাতেই আছে, কারণ সুমনা আসার সময় শাওনের ট্রাভেল ব্যাগে আমার জামা কাপড় ঢুকিয়ে দিয়েছিল আর বলেছিল, একদিনের জন্য যাবি, এতে দুইজনের দুটো ব্যাগ লাগে, তাহলে আর কি বলবো। শাওন আমার দিকে তাকালো। আমি চোখে চোখ পড়তেই অন্যদিকে তাকালাম। শাওন নিজের ব্যাগ খুলে আমার জামা কাপড়গুলো বের করে খাটের উপর ফেললো। তারপর ওর জামা কাপড় নিয়ে গোসলে চলে গেল। আমি একটা হাফ ছেড়ে জলদি এসে নিজের জামা কাপড়গুলো নিলাম। পাশে একটা ছোট ড্রয়ারের মতো জিনিসের উপর জামা কাপড়গুলো রেখে যেটা পরবো এখন সেটা হাতে নিয়ে বিছানায় বসে পা নাড়াতে লাগলাম। না জানি আজ কিনা সত্যি ওই দোলনায় ঘুমাতে হয় আমাকে। রাতে তো হয়তো শীত পড়বে, ভাগ্যিস বিছানায় 2টা কম্বল আছে। কিছুক্ষণ পরেই শাওন একটা কালো ফুল হাতা টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়ে আসলো। আমি আর চোখে তাকালাম। শাওনও আমার দিকে তাকালো। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। কেমন কেমন যেন লাগছে। শাওন আমার দিকে এগিয়ে আসতেই আমি ভয়ে কাচুমাচু হয়ে গেলাম, কিন্তু সে আমাকে পাশ কাটিয়ে আমার পেছনের আলনাতে নিজের তোয়ালেটা রাখলো। আমি নিঃশব্দে একটা নিঃশ্বাস মুখ দিয়ে বের করে বাথরুমে ঢুকে গেলাম। বের হয়ে শাওনকে রুমে পেলাম না, যাক ভালো। আমি ভিজা চুল মুছতে মুছতে বেলকনিতে এলাম। একটু পরেই দরজায় টোকা পড়লো। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। সুমনা এসেছে। চলো, আমাদের মুনলাইট ডিনার রেডি। হাসি মুখে বলল সুমনা। আমি তোয়ালেটা দোলনার উপর রেখে ভিতরে এসে বললাম, চলো। বের হতে হতে সুমনা বলল, আমার কিনা 3 পিসগুলো তোমাকে ভালোই লাগছে। আমি কিছু না বলে শুধু অল্প হাসলাম। সবাই আছে এই খোলা উঠানে বসে খাবে, অনেক মজার বিষয়। চাঁদ অনেক বড় করে আকাশে উঠেছে, সাথে তারাগুলো অনেক সুন্দর করে ঝলকাচ্ছে। উঠানে এক পাশ দিয়ে চেয়ার পাতানো আছে। শাওন নিজের টি শার্টের হাতায় কিছুটা ভাঁজ করে নিয়ে অনেক সিরিয়াস হয়ে একটা ট্রের মধ্যে কিছু আধ জ্বলন্ত কাঠ রেখে তার উপর শিকের কাবাবগুলো সেঁকছে। সুমনা শাওনের পাশে এসে দাঁড়িয়ে বলল, হয়েছে, এবার ছাড়ো এগুলো। কাবাব আর কাবাব থাকবে না, জীবাণুর সাথে কাবাবও মরে যাবে। সবাই একে একে চলে এসেছে। ম্যানেজার একটা টেবিল দিয়ে গেছে, তার উপর নান রুটি আর বিভিন্ন সবজি সাজানো। মোহিত শাওনের কাছে এসে দাঁড়িয়ে বলল, ও খাবার, মজাই মজা হবে। কাবাব কাবাব। মোহিত সে কথায় কান না দিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল। ও ইউ লুক বিউটিফুল। আমি কিছু না বলে শুধু নিঃশব্দে হাসলাম। ইউ নো, আমরা খাবারের পর গেম খেলবো সবাই মিলে। আমি এটা এনেছি, বেঙ্গলিতে কি বলে? মোহিত একটা তাসের বক্স বের করে দেখালো। আমি বললাম, তাস বলে। মোহিত মাথা নেড়ে হেসে বলল, ইয়া ইয়া। আয় সবাই বসে পড়ি এখানে খেতে।
টেবিল ছাড়াই শুধু চেয়ারে বসেই আমরা হাতে প্লেট নিয়ে বসে খেলাম। খাওয়ার সময় সবার কত গল্প, সবার মধ্যে একজন আগেই নাকি সাজে ঘুরে গেছে, তাই ঘুরতে কোথায় কোথায় যাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। অনেকে বলছে একদিনের জন্য এসে ভুল করেছে, আরো 2-1 দিন থাকলে ভালো হতো। মিলা, তোমরা হানিমুনে কোথায় গিয়েছিলে? আমি স্বাভাবিক চোখে দিয়ার দিকে তাকালাম। সুমনা আমার হয়ে বলে উঠলো, কোথাও না রে। হোয়াট? শাওন শুধু ভ্রু কুঁচকে মোহিতের দিকে তাকালো। মোহিত আমাকে বলল, দেন এটা তোমাদের হানিমুন ধরা যায়? অন্য ছেলেগুলো বলে উঠলো, হ্যাঁ ঠিক। শাওন কিছু না বলে কপাল কুঁচকে নিজের খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষে সবাই এবার গোল করে টেবিলের চারিপাশে বসলো। আমি আর সুমনা একটু পাশে চেয়ার নিয়ে বসেছি। মোহিত বলল, এখন কোনো গেম খেললে কেমন হয়? ভালোই হয়। সবাই মাথা নাড়লো। শাওন কিছু না বলে মোহিতের দিকে তাকালো। মোহিত আমার দিকে ফিরে বলল, কার্ড পারো? আমি নাসূচক মাথা নাড়ালাম। তাই মোহিত বলল, তাহলে কি খেলা যায় বলো? আমি এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার মাথায় একটা খেলা আসতেই আমি বলে উঠলাম, লুকোচুরি খেললে কেমন হয়? সবাই বড়সড় চোখ করে আমার দিকে তাকালো, আর শাওন উপহাসমূলক চাহনির সাথে আমার দিকে তাকালো। মোহিত ওর 2 হাতে একটা তালি বাজিয়ে হাসি মুখে বলে উঠল, পারফেক্ট হাইড অ্যান্ড সিক, আই ওয়ান্ট টু প্লে। অন্যরাও মাথা নাড়িয়ে হালকা হেসে বলল, খেলা যায়, ইন্টারেস্টিং হবে। আমি হাসি মুখে সবার দিকে তাকালাম। তাহলে প্রথমে সবাইকে খুঁজবে শাওন। শাওন মোহিতের দিকে তাকিয়ে বলল, আমি কিছু খেলবো। তাহলে আর কি? অন্যদের দিকে তাকিয়ে মোহিত বলল, তাহলে গাইস, রবিন উইল ফাইন্ড এভরিওয়ান। ভাই, আমাকে প্রথমে চোর বানিয়ে দিলি। আমি বলে উঠলাম, আমরা হাত পাড়তে পারি তো? সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। রবিন বলল, মানে? আমি বললাম, মানে সবাই মিলে হাতের মাধ্যমে এপিটুপিট ফেলার ধারা চোরকে হবে সেটা বের করা যাবে। যারা বেশিরভাগ এক পাশের হাত মেলাবে তারা পাস, তারপর বাকিদের মধ্যে একইভাবে আবার হাত মেলাতে হবে। এভাবে লাস্টে যে একা অন্যরকম হাত মেলাবে সে চোর। ভালো আইডিয়া। সবাই রাজি হয়ে গেল। শাওন খেলবে না বলে উঠে চলে গেল। চঞ্চল বেচারা চোর হলো। তাকে এক কোণায় 1 থেকে 50 গুনতে দিয়ে আমরা সবাই লুকাতে গেলাম। আমি কোথায় লুকাবো বুঝতে পারছি না, তাই রিসোর্টের পেছনের দিকে যে গাছগুলো ছিল সেখানে লুকিয়ে পড়লাম। এমনিতেই অন্ধকার, তাই এটাই লুকানোর জন্য ভালো, খুঁজে পাবে না কেউ। কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হিসেবে রুহান ধরা পড়ে গেল, আর 2 টিপ হিসেবে মোহিত। বেচারাদের জন্য খুবই হাসি পাচ্ছে। আর একটু পরে দিয়া আর সুমনাও ধরা পড়ে গেল। আমি একটু হেঁটে এসে রেসুটে উকি দিলাম, কারণ যে খুঁজছে সে ভিতরের দিকে চলে গেছে। যারা ধরা পড়েছে তারা উঠানে দাঁড়িয়ে গল্প করছে। আমাকে দেখে সুমনা ইশারায় বাম দিকে লুকানোর জন্য চলে যেতে বলল। আমি বাম দিকে চলে তো এলাম, কিন্তু এখন লুকাবোটা কোথায়? আমাদের রুমে তো মনে হয় খুঁজেছে একবার, সেখানে লুকালেই ভালো হবে। আমি জলদি করে নিজেদের রুমে ঢুকে লাইট বন্ধ করে দিলাম। তারপর এক কোণায় থাকা লম্বা লাল পর্দার মধ্যে ঢুকে গেলাম। শাওন আমার পর্দার সামনে এসে দাঁড়িয়ে বলল, লাইট অফ করেছো কেন? আমি অবাক হয়ে একটু মাথা বের করে ফিসফিস করে বললাম, মুখ বন্ধ রাখেন, আপনার জন্য আমি ধরা পড়ে যাব। শাওন ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি মুখ বন্ধ রাখো। আমি মনে মনে বললাম, গরিলা নিজে তো খেলবে না, আমাকেও হারিয়ে দিবে। হঠাৎ কারো পায়ের শব্দ পেলাম, সাথে সাথে শাওনের ঘাড়ের কাছে জামা ধরে টেনে পর্দার মধ্যে নিয়ে এলাম। শাওন বলে উঠল, হোয়াটার? সাথে সাথে আমি এক হাতে শাওনের মুখ চেপে ধরলাম, আর পর্দার দিকে আর চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম যে কেউ ঢুকেছে কিনা, কিন্তু কিছুই বুঝতে পারছি না। শাওন আমার হাতটা ধরে ওর মুখ থেকে নামিয়ে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? আমি সাথে সাথে ইশারা করে বললাম, আস্তে কথা বলুন, আপনার জন্য আমি ধরা পড়ে যাব তো। কিন্তু শাওন পর্দা সরিয়ে চলে যেতে লাগলো, তাই আমি সাথে সাথে পেছন থেকে ওনার টি শার্ট চেপে ধরে টান দিয়ে আবার নিয়ে আসলাম, আর ফিসফিস করে বললাম, 2 মিনিটও শান্তিতে দাঁড়াতে পারেন না? কিসের তো তারা আপনার? শাওন রেগে আমার একদম কাছে এগিয়ে আসলো। আমি ভয়ে ওনার টি শার্ট ছেড়ে দিয়ে দেওয়ালের সাথে লেপটে গেলাম। কি জানি এখন আবার কি করবে, শুধু শুধু রেগে যায় কেন বুঝি না। শাওন কিছু বলতে যাবে তখনই কেউ রুমের লাইটটা জ্বালিয়ে দিল। আমি চোখ বড় বড় করে শাওনের দিকে তাকালাম। শাওন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। আমি দুঃখের সাথে তাকে বিড়বিড় করে বললাম, জানতাম আপনার জন্য ধরা পড়ে যাব। শাওন আমার দিকে তাকালো। আমি আস্তে আস্তে বললাম, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নড়াচড়া করবে। কিন্তু শাওন পর্দা সরে বেরিয়ে গেল, আর সাথে সাথে চঞ্চল সামনে পড়লো। তুই ওইখানে কি করছিলি? আমি মনে মনে বললাম, আমি যে এখন ধরা পড়বো তা আমি শিওর। শাওন কিছু না বলে বিরক্তির সাথে তাকালো চঞ্চলের দিকে। চঞ্চল সন্দেহের চোখে হেঁটে এসে পর্দা সরিয়ে দিয়ে আমাকে দেখে বলল, মিলা 10 টিপ।
আমি মনমরা হয়ে দাঁড়িয়ে রইলাম। চঞ্চল সরে এসে শাওনকে বলল। তুই তো খেলছিলি না, তাহলে পর্দার পিছনে তুই ওর সাথে কি করছিলি? বলেই চঞ্চল মুচকি মুচকি হাসতে লাগলো। শাওন ভ্রুকুচকে চঞ্চলের দিকে তাকালো। আমি রাগ মিশ্রিত সুরে বলে উঠলাম, সেটাই তো, নিজে তো খেলবে না, আমাকেও শান্তিতে খেলতে দিবে না। কতবার বললাম চুপচাপ দাঁড়াতে, কে শুনে কার কথা? শাওন কড়া চোখে আমার দিকে ঘুরে তাকালো। আমি মুখ ভেঙচে দিলাম। ওদিকে চঞ্চল হাসতে হাসতে রুম থেকে বের হতে হতে বলল, ডিস্টার্ব করে ফেলেছি মনে হয়। ভাই তোরা চালিয়ে যা। আমি মনে মনে বললাম, কি চালিয়ে যাব? শাওন রেগে আমার দিকে এগিয়ে আসতেই আমি চমকে গেলাম। এখন আবার কি করলাম আমি? একে তো ওনার জন্য ধরা পড়ে গেছি, তার উপর উল্টা আমাকেই রাগ দেখাচ্ছে। শাওন আমার দুই বাহু চেপে ধরলো। কি করছেন আপনি? লাগছে আমার। আমি ভ্রুকুচকে তাকিয়ে বললাম,